ছিল আমার? কেন আমার সাথে এমন করলি তুই? আমাকে ধোঁকা দিলি। তোর যখন দেহের এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতি, তোর জন্য আমার সব কিছু উজাড় করে দিতাম। আমি তো তোর ঘরের তোর ভালোবাসার জন্যই পড়ে থাকতাম। আমার ভালোবাসায় কি কমতি ছিল নাকি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে স্থান দিয়ে তোকে আমার জীবনসাথী বানাতে চাইছিলাম? এটাই কি আমার ভুল ছিল? কি হলো, কথা বল। কেন তুই এমন করলি? কেন তুই আমাকে এইভাবে ঠকাইলি? প্লিজ তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই। ভুল করে আবার আমার সামনে সাধু সাজা হচ্ছে। যা, তুই আজ থেকে আমার বাসায় আর থাকবি না। তোর এই ভদ্রের আড়ালে থাকা চরিত্রহীন চেহারাটা আমাকে আর কখনো দেখাবি না। তুই তুই আজই এই শহর ছেড়ে চলে যাবি। যদি তুই না চাস তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে চলে গেল। এদিকে শুভ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সজীব এসে তাকে বোঝাতে লাগলো যে এমন করিস না, বড়লোকের মেয়েরা এমন না বোঝে কখন কি করে বসে কিছুই বোঝা যায় না। আচ্ছা, অনেক তো বকবক করলাম, এবার পরিচয়টা দিয়ে নেই। যে মেয়েটি এতক্ষণ কথাগুলো বলল সে হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে অধরা জাহান বর্ষা। আর যাকে কথাগুলি বলল সে হলো আরিয়ান আহমেদ শুভ। তার পিতামাতাকে সেটা শুভ নিজেই জানে না, লেখক কেমনে বলবে। তবে তারা উভয়ই এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিচয় তো অনেক বললাম, এবার গল্পে আসা যাক। আপনারা তো এতগুলো কিছুই বুঝতে পারেননি, আমি বুঝিয়ে বলছি। তাহলে চলুন ঘুরে আসি একটু অতীত থেকে। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, তাই বাবা মেয়ে সারা শহর ঘোরাফেরা করে রাতে বাড়ির দিকে ফিরছে। তাদের গাড়িটা অবিরাম চলছে। এমন সময় রাস্তার ল্যাম্পপোস্টের বাতির দিকে চোখ আটকে যায় বর্ষার, যেখানে বর্ষা দেখতে পায় একটা ছেলে শুয়ে আছে আর তার শরীর থরথর করে কাঁপছে। তাই দেখে বর্ষা তার বাবাকে বলল, আব্বু, এই যে দেখো, ল্যাম্পপোস্টের বাতির নিচে একটা ছেলে শুয়ে আছে। তার শরীর কিভাবে কাঁপছে, মনে হয় ছেলেটা খুব অসুস্থ। তুমি গাড়ি থামাও, ছেলেটাকে হাসপাতালে নিতে হবে। দেখ মা, তারা রাস্তার ছেলে, তারা এভাবে রাত কাটায়। দেখছো না, তাদের থাকার কোনো জায়গা নেই, শরীরের কোনো কাপড় নেই। সে কোনো অসুস্থ হয়নি, তার মনে হয় শীত লাগছে, তাই কাঁপতেছে। বাবা, আজ যদি আমি ছেলেটার জায়গায় থাকতাম তাহলে কি এই একই কথা বলতে পারতে? বর্ষার বাবা আর কোনো কথা বললেন না, কারণ বর্ষা ছেলেটাকে তার সাথে তুলনা করছে। আর বর্ষার বাবা বর্ষাকে অনেক ভালোবাসে, যার কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও গাড়ি থামিয়ে ছেলেটির কাছে যায় বর্ষার বাবা। তাতে সে দেখতে পায় ছেলেটির গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই বলে কোলে করে নিয়ে গাড়িতে ওঠায় বর্ষার বাবা। পরে বর্ষা ছেলেটির মাথা তার রানের উপর দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। আর বর্ষা তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ইস, কি মায়াবী চেহারা। ছেলেটা যদি আমার আপন কেউ হতো, যদি সারা জীবন তাকে এইভাবে ধরে রাখতে পারতাম। আরও অনেক কিছুই ভাবছে, তবে আপনাদের আর বলবো না। তখনই বর্ষার কানে আওয়াজ আসে, মা, এসে পড়েছি, নেমে পড়ো। বর্ষা নেমে যায় আর ছেলেটিকে বর্ষার বাবা কোলে করে একটা রুমে নিয়ে যায়। পরে তাদের ফ্যামিলি ডাক্তার এসে ছেলেটিকে চিকিৎসা করায়। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েই চলে যায়। পরে ছেলেটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। একদিন বর্ষা তার রুমে গিয়ে, এখন কেমন লাগছে? ভালো। তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? নাই। মানে? আমি এতিম, আমার কেউ নেই তো বাসা কোথায় থাকবে? এতদিন চলতে কিভাবে? আমি স্কুল থেকে ফিরে এসে একটা চায়ের দোকানে কাজ করতাম, সেখান থেকে টাকা পেতাম, তাই দিয়েই কোনো রকম চলতো। তো তুমি কোন ক্লাসে পড়তে? এবার পিএসসি দিছি। তোমার রেজাল্ট কত? আপনাদের বলবো না, কারণ আপনারা আবার হিংসা করবেন। তুমি তো আমার থেকেও অনেক বেশি নাম্বার পেয়েছো, এখন কি করবে? আগে যা করতাম। যদি আমি তোমাকে কাজ দেই তুমি করবে? করব। তাহলে কাল থেকে আমাকে রাতে পড়াবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বর্ষা এগুলো কেন বলছে? তার বাবা মা তো বলতে পারতো। বর্ষাকে তার মা 2 বছর রেখে মারা যায়, আর বর্ষার বাবা বিজনেসের কাজে সারাদিন বাইরে থাকে। তাই বর্ষা নিজের ভালো মন্দ নিজেই বুঝে নেয়। পরে তারা আরও কিছুক্ষণ গল্প করে বর্ষা তার রুমে চলে যায়।
পরের দিন বর্ষা শুভকে তার স্কুলে ভর্তি করিয়ে দেয়। এইভাবেই শুরু হয় তাদের পথ চলা। পরে শুভ স্কুল থেকে ফিরে আসলে বর্ষা তার রুমে এসে বলে, শুভ, এইটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, সেটা বুঝি নাই, একটু বুঝিয়ে দাও। এইভাবেই কেটে গেল 2 বছর। তারপর থেকে বর্ষা কেন যেন শুভর পিছনে সিআইডির মতো লেগেই যায়। কখন কি করে, কার সাথে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ একদিন বর্ষা শুভকে স্কুলে দেখতে পায় একটা মেয়ের সাথে কথা বলছে। তখন বর্ষা তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাসে চলে যায়। পরে যখন তাদের ক্লাস শেষ হয় তখন তারা একসাথে গাড়ি করে বাড়ির দিকে ফিরে এসে এর মধ্যে বর্ষা শুভর সাথে একটা কথাও বলে না। অন্যদিন হলে বর্ষা শুভর কান ঝালাপালা করে দিত, কিন্তু আজ বর্ষা একটা কথা বলছে না। শুভ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এতে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। পরে যখন বাড়িতে আসে তখন বর্ষা তার রুমে চলে যায়। বিকাল শেষে রাত হয়ে যায়, তবুও বর্ষা শুভর রুমে আসে না। এদিকে শুভ ভাবতে থাকে, যে মেয়ে দিনে 20 বার আমার রুমে না আসলে তার পেটের ভাত হজম হয় না, আমি কি এমন করলাম যে বর্ষা আমাকে এড়িয়ে চলছে, আমার সাথে কথা বলছে না? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে বর্ষা শুভকে না ডেকে একাই স্কুলে চলে যায়। এদিকে শুভ ঘুম থেকে ঘড়ির দিকে তাকিয়ে অবাক, প্রায় 10টা বেজে গেছে। পরে শুভ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। তখন বর্ষাকে দেখতে পায় ক্লাসের দিকে যাচ্ছে, বর্ষা দাঁড়াও, কিন্তু বর্ষা তার কথা না শুনেই চলতে থাকে। প্লিজ বর্ষা দাঁড়াও, আমার কোনো ভুল হলে বলো, সেটা আমি শুধরে নিব। প্লিজ বর্ষা, এভাবে আমাকে এড়িয়ে যেও না, আমার সাথে কথা বলো। যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি এখান থেকে চলে যাব। তখনই সজীব বলল, আমাকে রেখে তুই কোথায় যাবি? আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, এর মধ্যে শুভর একটা বেস্ট ফ্রেন্ড হয়েছে, তার নাম তো আগেই বলেছি। দেখ না সজীব, বর্ষা আমার সাথে কথা বলছে না, আমাকে এড়িয়ে চলছে। বর্ষা, তুমি শুভর সাথে কথা বলছো না কেন? তোমার বন্ধুকে বলে দাও আমার সাথে তার কথা বলার কি প্রয়োজন, তার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বলতে বলো। এতক্ষণে শুভর বুঝে আসলো তাকে এড়িয়ে যাওয়ার কারণ কি। বিশ্বাস করো, আমি তার সাথে শুধু একটা পড়া নিয়েই কথা বলছি। সত্যি? হুম। আমি বলে দিলাম আজকের পর থেকে যদি তুমি কোনো মেয়ের দিকে তাকাও বা কথা বলো কিন্তু, তাহলে তোমার খবর আছে। সেদিন আমার থেকে আর খারাপ কেউই হবে না। আচ্ছা, বলবো না। আমার মাথায় হাত রেখে বলো। শুভর হাতে রেখে বলল, চলো আজ আমরা ক্লাস করব না, ঘুরতে যাব। চলো। এভাবে তাদের খুনসুটির মধ্যে দিয়ে চলতে লাগলো আরও 1টি বছর। হঠাৎ একদিন শুভ তার বন্ধু সজীবের সাথে স্কুলে বসে গল্প করছে। এমন সময় তার ক্লাসমেট জুই আসলো। কিছু বলবা? এদিকে একটু আসবা, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। এখানেই বলো। প্লিজ আসো না। যা, এত করে বলছে। পরে শুভ তার সাথে একটা নির্জন জায়গায় গেল। এখন বলো। তখন জুই শুভর সামনে হাঁটু করে বসে প্রপোজ করতে লাগলো। শুভ, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু বর্ষার জন্য তোমাকে বলতে পারি নাই। প্লিজ শুভ, ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর সাহস কি করে হয় শুভকে প্রপোজ করার? যা, এখন থেকে যদি তোকে আর কোনোদিন শুভর আশেপাশে দেখি সেদিন তোর হাত পা ভেঙে গলায় ঝুলাই দিব। যা আমার চোখের সামনে থেকে। জুই কান্না করতে চলে গেল। তুমি তাকে মারলে কেন? তোকে সে প্রপোজ করবে কেন? আমাকে তার ভালো লেগেছে তাই সে প্রপোজ করেছে, এতে তোমার সমস্যা কোথায়? কুত্তা, আমার জিনিসে হাত দিলে আমার সমস্যা হবে না তো কার হবে? তোমার জিনিস মানে? কুত্তা, তোকে আমি ভালোবাসি। কি? তুই কি বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোকে কত কিছুর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোকে ভালোবাসি। কেন তুই বুঝোস না? কেন তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেই না? তোকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার মনে হয় আমি তোকে হারিয়ে ফেলবো। এটা কখনো সম্ভব না বর্ষা, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে এতই খারাপ? না বর্ষা, তোমার রূপের কাছে পরীও হার মানবে। তাহলে সমস্যা কি? দেখো বর্ষা, এমনিতেই আঙ্কেল আমাকে দেখতে পারে না, আবার যদি তোমার সাথে কোনো সম্পর্কে জড়াই তাহলে আঙ্কেল আমাকে মেরেই ফেলবে। আব্বুকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আব্বু তোমাকে কিছুই বলবে না। কিছু না বললেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাহলে আমার লাশ দেখার খুব ইচ্ছে, তাই না? কিছুক্ষণ পরে সে আমার লাশটা দেখে নিও। এই বলে বর্ষা চলে যেতে লাগলো।
তখনই বর্ষার হাত টেনে শুভ বুকের সাথে জড়িয়ে নিল। পাগলি, আমাকে রেখে তুই কোথায় যাবি? আমি তোকে না দেখলে আমার যে দিনই কাটে না। আমি তোকে অনেক ভালোবাসি। তাহলে এতক্ষণ এগুলো বললে কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি বলো। কুত্তা, বিড়াল, হনুমান ইত্যাদি আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? না সোনা, তোমাকে কষ্ট দিলে আমার একদমই ভালো লাগে না। তখন বর্ষা শুভকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুমি তো আবার কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। মৃত্যু ব্যতীত আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এখন আমাকে ছেড়ে দাও, মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। তখন বর্ষা ছেড়ে দিয়ে বলল, তোমার মাথাটা একটু নিচু করো। কেন? এমনি করো প্লিজ। শুভ মাথা নিচ করতেই বর্ষা গালে কিস করে বসলো। এটা কি হলো? তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ, তাই একটা গিফট দিলাম। এখন চলো। কোথায়? নদীর পাড়ে। আচ্ছা চলো। পরে তারা সারা দিন ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলো। এভাবে কিছুদিন চলে গেল। একদিন বর্ষার বাবা বর্ষাকে তার রুমে ডাকলো। কি বাবা বলো? মা, আজ একটা কাজে এক জায়গায় যাব, আজকে বাসায় ফিরতে পারবো না। তুমি আজকে তোমার আন্টিকে থাকতে বলো। বর্ষা মনে মনে অনেক খুশি, কারণটা পরে জানবেন। আচ্ছা আব্বু, বলবো। বর্ষা, এটা কি হলো? তুমি কিন্তু দিন দিন বেশি পাগলামি করছো। আমি তো তোমার পাগলি, তাই তোমার সাথে একটু পাগলামি করি। আমি এভাবে বসেছি, তোমার কি ভালো লাগে না? না নই, অনেক ভালো লাগতেছে, তবে যদি আঙ্কেল দেখে ফেলে? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন হাত থেকে বইটা রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মাথা রাখো। আমার পড়তে হবে, আমি পারবো না। তোমাকে পড়তে না করেছি। তোমাকে জড়িয়ে ধরলে বই ধরবো কিভাবে? তুমি আমার বই দেখে পড়বে আর আমাকে পড়া বুঝিয়ে দিবে। শুভ এই বলে বর্ষাকে জড়িয়ে ধরলো। তখন বর্ষা শিউরে উঠল। কিছুক্ষণ এভাবেই তারা পড়তে থাকলো। এভাবে থাকলে কি আর পড়া হয়? যাদের গার্লফ্রেন্ড বা বউ আছে তারা ভালোই জানেন, আমার নাই, তাই আমি বলছি ওভাবে পড়া যায়। পরে আন্টি খাবারের জন্য ডাকলে তারা একসাথে ডিনার করে আবার পূর্বের নাই বসলো। কিছুক্ষণ পর শুভ বলল, বর্ষা, তুমি তোমার রুমে চলে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি ঘুমাও, আমি তোমাকে না করেছি। আমার কোলে বসে থাকলে আমি কিভাবে ঘুমাবো? পরে বর্ষা কোল থেকে নামলো। তারপর শুভ বিছানায় একপাশে শুয়ে পড়ল। তখন বর্ষা তার পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি এখানে শুয়ে পড়লে কেন? আঙ্কেল দেখে ফেলবে, তুমি যাও। এ কথা বলতেই বর্ষা 4 ঠোঁট এক করে দেয়। 4 মিনিট পর ছেড়ে দিয়ে বর্ষা বলল, যদি যেতে বলো তাহলে কিন্তু অন্য কিছু করে ফেলবো। না না, আর কিছু বলবো না, তবে আঙ্কেল যদি এভাবে দেখে ফেলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আব্বু আজ বাড়িতে আসবে না, একটা কাজে বাহিরে গেছে আমাকে বলে। তাহলে তো কোনো সমস্যা নাই। পরে তারা এইভাবে ঘুমিয়ে যায়। এদিকে বর্ষার বাবা কাজ তাড়াতাড়ি শেষ হয়। রাতে সে বাড়ি ফিরে যখন তিনি তার রুমে যেতে লাগলেন, তখন বর্ষার রুম খোলা দেখতে পায়। তাই বর্ষার বাবা বর্ষার রুমের দিকে উকি দেয়, কিন্তু বর্ষাকে দেখতে পায় না। পরে বর্ষার বাবা সারা বাড়ি খুঁজে বর্ষাকে না পেয়ে শুভর রুমের দিকে উকি দেয়। বর্ষার বাবা যা দেখতে পায় তা দেখে বর্ষার বাবা চমকে ওঠে। কারণ তখন শুভ যেভাবে বর্ষাকে জড়িয়ে ধরে শুয়েছিল, মনে হয় তখন বর্ষা তার সদ্য বিবাহ করা বউ। আর মনে মনে বলে যে, শালাকে এতদিন দুধ কলা দিয়ে বসলাম, সে আজ আমার পিছন থেকে ছুরি মারছে। তখন বর্ষার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে আর ভাবতে থাকে কিভাবে তাদের দুইজনকে আলাদা করা যায়, যেন সাপও মরে আর লাঠিওটা না ভাঙে। সেই বুদ্ধিটা পেয়েও যায়। তাই পরের দিন শুভকে বর্ষার বাবা তার রুমে ডাক দেয়। জি আঙ্কেল। সোফায় বসো। বসার পর বর্ষার বাবা শুভকে জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। তার সাথে আরেকটা, ওটা কেমন চলছে? বুঝলাম না আঙ্কেল। আমি না বোঝার মতো কিছু বলি নাই। তখন শুভ বুঝে যায় যে কিসের কথা বলছে বর্ষার বাবা। তখন মনে মনে ভাবতে থাকে, এবার আর বাড়ি থাকা হবে না, আমাকে নিশ্চয় তাড়িয়ে দেবে। কি হলো, চুপ কেন? কথা বলো। দেখো, তোমাকে আমি ভালোভাবে বলছি, তুমি বর্ষাকে ভুলে যাও। আমি তোমাদের সম্পর্ক কখনোই মেনে নিতে পারবো না, আর আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। আমি বাড়ি থেকে বের হব ঠিক, কিন্তু বর্ষাকে আমি ভুলতে পারবো না। তোর কি যোগ্যতা আছে বর্ষাকে ভালোবাসার? তুই তো নিজে চলতে পারিস না, চলিস আমার টাকায়। কিভাবে তাকে ভালোবাসার স্বপ্ন দেখাস? না আছে তোর বাড়ি, না আছে গাড়ি। তুই তো 1 বছর কামাই করেও আমার মেয়ের 1 মাসের খরচ চালাতে পারবি না। তোকে আবারও বলছি, তুই বর্ষাকে ভুলে যা।
বর্ষাকে না বললে আপনি কি করবেন? তুই যদি বর্ষাকে না বলিস তাহলে তোকে বর্ষার সামনে এমন খারাপ বানাবো যে বর্ষা তোকে কখনো দু চোখে দেখতে পারবে না। আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, আমাকে কখনো এসে ভুল বুঝবে না। আপনি যা করার করেন। এই বলে শুভ বর্ষার বাবার রুম থেকে চলে এসে সোজা সজীবের কাছে গিয়ে এই বিষয়ে আলাপ করে কি করা যায়। আর তখনই বর্ষা এসে ঠাস ঠাস করে 4টা চড় মেরে ওই কথাগুলো বলল। 1 নম্বর পর্ব বিশেষ দ্রষ্টব্য। শুভ মনে মনে বলল, বর্ষার বাবা মনে হয় এমন কিছু বর্ষাকে বলেছে যার জন্য বর্ষা শুভকে মারল আর তাকে এভাবে ভুল বুঝে চলে গেল। আপনারা চিন্তা করিয়েন না, অতি শীঘ্রই জানতে পারবেন বর্ষার বাবা বর্ষাকে কে কি বলেছে। বর্তমান দোস্ত, আমি আর এই শহরে থাকবো না। আমি বর্ষার মৃত্যুর কারণ হতে পারবো না। আমি চলে যাব এই শহর ছেড়ে। কি পাগলামি কথাবার্তা বলছিস? তুই কোথায় যাবি? দেখ, বর্ষা মনে হয় তোর কোনো বিষয় নিয়ে রেগে গেছে, তাই এমন বলছে। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, কিছুই ঠিক হবে না। বর্ষা কখনো আমার প্রতি রাগ করলে এমন ব্যবহার করে না, সে মন থেকেই বলছে। তোর সাথে বর্ষা এমন কেন করলো? তুই কি কিছু বুঝছোস? না, তবে মনে হয় বর্ষার বাবা তারে আমার নামে মিথ্যা কিছু বলছে। তাহলে চলে যাবি কেন? কি জন্যে তোর সাথে এমন করলো সেটা না জেনে? বর্ষা যে জন্যই করুক সেটা আমার জানার প্রয়োজন নেই। তুই কি সত্যি বর্ষাকে ভালোবাসতি? তাহলে পারবি কি তাকে ভুলে থাকতে, তার থেকে দূরে থাকতে? না পারলেও পারতে হবে। আমি এমন মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই না, যে মেয়ে সত্যিটা না জেনেও কিছু করে বসে। আচ্ছা, তুই যখন বলছিস চলে যাবি, তখন তোকে আর আটকাবো না। আর 1000 বার বললেও তোকে আটকাতে পারবো না। ধর, এই নে 5000 টাকা নে, তোর কাজে লাগবে। আর যেখানে যাস প্রত্যেকদিন আমাকে ফোন দিবি। আচ্ছা। শুভ এই বলে চলে গেল। এদিকে বর্ষা কান্না করতে করতে তার বাড়িতে এসে তার বাবাকে বলল, আব্বু, আমি বিয়ে করব, তুমি পাত্র দেখো। বর্ষার কথা শুনে তার বাবা অত্যন্ত খুশি হলেন, কারণ সে তার প্ল্যান সাকসেস হয়েছে। বর্ষার বাবা কিছুক্ষণ পর তার রুমে গেল, দেখে বর্ষা বালিশে মুখ গুজে কান্না করতেছে। দেখো মা, ওই ছোট লোকটার জন্য এভাবে কষ্ট দিও না, ওদের চরিত্রই এমন। মা, তোমার জন্য একটা ছেলে আমি পছন্দ করেছি। ছেলেটি অনেক ভালো, তার আমাদের মতোই একটা কোম্পানি আছে। তোমার পছন্দ হলে আমি তার সাথে কথা বলবো। ছেলেটির নাম হলো রাকিব। আব্বু, তোমার পছন্দ আমার পছন্দ, তুমি তাকে আগামীকালই আসতে বলো। বর্ষার বাবা চলে যায়। এদিকে শুভ একটি বাস স্টেশনে এসে একটি বাসে উঠে বসে ভাবতে লাগে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে আসতেছে না সে। তখনই তার কানে আওয়াজ আসে, স্যার আপনি কোথায় যাবেন? বাসটি যেখানে থামবে। এটা রাজশাহীতে থামবে। শুভ ভাইয়া এই শহরে কি মনে করে? এই শহরে আসলাম কাজ করতে, পড়ালেখা আর ভালো লাগছে না। কি কাজ করবেন? থাকবেন কোথায় ভেবেছেন কিছু? না, যে কাজ পাবো সেটাই করব, আর একটা মেস ভাড়া নিব। ঠিক আছে, আমার সাথে চলেন, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। পরে জুনিয়র ছেলেটি শুভকে নিয়ে তাদের কোম্পানিতে চাকরি দেয় আর একটা বাসা ভাড়া দেয় শুভর জন্য। শুভ সেখানে গিয়ে বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে কিছু খেয়ে ঘুমিয়ে যায়। এদিকে পরের দিন বর্ষাকে দেখতে আসে রাকিব ও তার বাবা মা। বর্ষাকে দেখে তাদের পছন্দ হয়, পছন্দ হবেই বা না কেন, যেমন তার রূপ যৌবন, মনে হয় পরি তার কাছে হার মানবে। আর টাকা পয়সার দিক দিয়েও পারফেক্ট। পরের কথা, তারা কথাবার্তা বলে 3 দিন পর বিয়ে। বর্ষার বাবা বর্ষার বিয়ে ঠিক করে ফেলে। পরে আরও কিছুক্ষণ গল্প করে তারা চলে যায়। এদিকে শুভ জুনিয়র ছেলেটির সাথে তাদের অফিসে যায়। জুনিয়র ছেলেটি তাদের সকল কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই দিন শুভর ভালোভাবেই কেটে যায়। পরের দিন বর্ষার বাবা বর্ষাকে বলল, তুমি রেডি হও, রাকিব আসতেছে, তোমাকে নিয়ে তোমাদের বিয়ের মার্কেট করতে যাবে। পরে বর্ষা রেডি হয়ে রাকিবের সাথে একটা মার্কেটে যায়। বর্ষা, তুমি কাপড় পছন্দ করো, আমার আর্জেন্ট একটা ফোন আসছে, 5 মিনিট পর আসতেছি। এই বলে রাকিব চলে যায়। তখনই একটা মেয়ে এসে বর্ষার পা ধরে কান্না করে আর বলে, আপনার দোহাই লাগে, আপনি রাকিবকে বিয়ে করিয়েন না, তার বাচ্চা আমার পেটে। আমার এই বাচ্চাটার বাবার ডাকার অধিকার থেকে বঞ্চিত করিয়েন না। কি বলছেন? এগুলো নেশা করে আসছেন নাকি আপনি? রাকিব কখন বিয়ে করলো? মিথ্যা বলার জায়গা পান না, যান এখান থেকে। আমি মিথ্যা বলছি না, আমাকে তুমি বিশ্বাস করো বোন। বিশ্বাস আপনাকে কিভাবে করব যে সে আপনার স্বামী? তার মোবাইল থেকে কিছু পিক দেখালে তাতে বর্ষার চোখ কপালে উঠে গেল, কারণ পিকগুলো ছিল তাদের বিয়ের পিক। এবার তো বিশ্বাস করবা বোন? কিছুক্ষণ পর
তোমাকে বিয়ে সে কতদিন আগে করেছিল? 6 মাস আগে। এখন কি আপনার সাথে সে সম্পর্ক রাখে না? না। বিয়ে কি সেটা পারিবারিকভাবে হয়েছে? না। তাহলে কিভাবে পালিয়ে বিয়ে করেছেন? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আপনি একটু সাইডে যান, রাকিব আসছে। পরে মেয়েটি অন্য জায়গায় গেল। তখনই রাকিব আসলো। কি গো বর্ষা, তোমার কাপড় পছন্দ হয়েছে? এই বলে বর্ষার কাছে আসলো। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় তোর ঘরে বউ থাকতে আমাকে বিয়ে করার ইচ্ছা করে? কি বলছো এইসব? আমি আবার বিয়ে কখন করলাম? বিয়ে করে আবার মিথ্যা বলস? দাঁড়া, তোকে আজই পুলিশে দেব। কি পাগলামি কথাবার্তা বলছো এগুলো? তোমাকে এগুলো কে বলছে? আমি পাগলামি করছি? দাঁড়া। এই আপু, এদিকে আসো তো। পরে যখন মেয়েটি আসলো, রাকিবের চোখ কপালে উঠে গেল। কি হলো? তাকে দেখে চমকে উঠলি কেন? মেয়েটা তোর কে? এই শালা, কথা কস না কে? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে এরকম করবো না। আমার কাছে মাপ চাইতে হবে না, তোর বউয়ের কাছে মাপ চা। যদি সে মাপ করে তাহলে আমি তোকে মাপ করব, আর যদি মাপ না করে তাহলে তোকে এখনই পুলিশে দেব। সালমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে তোমাকে ছেড়ে যাব না। প্লিজ সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজকেই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে কান্না করতে করতে নিচে বসে গেল রাকিব। সালমা রাকিবকে বসা থেকে তুলে জড়িয়ে ধরে, তুমি তো আর কখনো আমাকে কষ্ট দিবা না তো? আমি জীবন আর কখনো তোমাকে কষ্ট দেব না। এই বলে কপালে একটা লম্বা কিস করলো। এই যে সালমা, কিসমিস পরে এখানে অনেক পাচক ভাইরা আসতেছে, আর তাদের কিছু প্রশ্ন আছে। আপনারা দুইজনের ভালোবাসার গল্প কিন্তু এখনো পাচক ভাইদের কাছে পরিষ্কার হয়নি। আপনারা দুজন ভালোবেসে বিয়ে করেছেন, তো ঘরে না নেওয়ার কারণ কি? আর কিভাবে আপনাদের প্রেম কাহিনীটা শুরু হয়েছে পাচক ভাইদের একটু বলেন। লেখক সাহেব শুনেন, একদিন আমার বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। সেদিন বিয়েতে একটা নীল পাঞ্জাবি পরা ছেলের উপর ক্রাশ খাই, আর সেদিন তাকে প্রপোজ করি। সাথে সাথে সে আমার প্রপোজ গ্রহণ করে। ছেলেটি আর কেউ না, সে হলো রাকিব। এখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। কিছুদিন যাওয়ার পর একদিন রাকিব আমাকে বলে সে আমাকে বিয়ে করবে। আমি রাজি হয়ে যাই। আমরা একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তারপর আব্বু আম্মুকে মিথ্যা বলি যে আমাদের সামনে পরীক্ষা, তাই কিছুদিন মেসে থাকতে হবে, আর তারা তাতে নিষেধ করেনি। পরে আমরা একটা হোস্টেল ভাড়া করে সেখানেই বাসর করি। কিছুদিন আমরা ওইখানে একসাথে থাকি। একদিন আমি রাকিবকে বলেছিলাম যে আমাকে তার বাড়ি নিয়ে যেতে। রাকিব বলেছিল কিছুদিন পর নিয়ে যাবে। এভাবে কিছুদিন যাওয়ার পর সে আমার আর কোনো খোঁজ নেয়নি। আমার সাথে কেউ না, ফোন দিলে বন্ধ বলে। সে হঠাৎ একদিন ফোন দিয়ে বলে আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আমি না রাখার কারণ জিজ্ঞেস করলে বলে নাই। এটাই ছিল আমাদের ভালোবাসার গল্প। বর্ষা তাদের গল্প শুনে গাড়ি নিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, এক শালাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম। সে আমাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে রুম ডেট করলো। আইটিকে বিয়ে করতে চাইলাম, সেই শালা আগে বিয়ে করে ফেলেছে। এই জীবনে আর বিয়ে করব না। তখনই সামনে একটা মেয়েকে দেখতে পায় বর্ষা। যে মেয়েটি একটি ছেলের কোমরে হাত রেখে হেসে হেসে গল্প করছে, তা দেখে বর্ষা গাড়ি থামিয়ে মেয়েটিকে ঠাস ঠাস করে দুটো চড় মারে আর বলে, তোর কয়টা পুরুষ লাগে? একটা দিয়ে হয় না? কিছুদিন আগে একসাথে রুম ডেট করলি, আবার অন্য একটাকে ধরছস। তুই কয়টা ছেলের জীবন নষ্ট করবি? তোকে মেয়ে ভাবতে আমার লজ্জা হয়। আপনি কি কথা বলছেন? এগুলো নেশা করে আছেন নাকি? আমি আজ পর্যন্ত আমার স্বামী ব্যতীত কখনই অন্য পুরুষের সাথে এক বিছানায় থাকিনি। বর্ষা তার মোবাইল থেকে একটা ভিডিও চালু করে দেখায় আর বলে, তাহলে এইটা কি? ছেলেটি ভিডিও দেখার সাথে সাথে বর্ষার হাত থেকে মোবাইলটা নিয়ে ঠাস করে মাটিতে ঢিল মেরে ভেঙে ফেলে। তোমার সাহস কি করে হয় এই ফেরেস্তার মতো আমার ভাইটাকে নিয়ে আমার স্ত্রীর অপবাদ দেওয়া? যদি সেদিন আমার এই ভাইটা না থাকতো তাহলে হয়তো আমাদের দুইজনকেই আত্মহত্যা করতে হতো। কি, তার ভাই আপনি কিভাবে হলেন? সে তো এতিম, আমার বাড়িতে ছোটবেলা থেকেই থাকতো। এই ঘটনার পর থেকে আমরা তাকে ভাই বানিয়েছি। কোন ঘটনা? আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। শোনো, একদিন বিকেলবেলা আমরা দুজনে এক নির্জন জায়গায় দিয়ে আসতেছিলাম। তখন কিছু ছেলে পিছন থেকে এসে আমার গলায় ছুরি ধরে মাইশার জামা কাপড় আমার সামনেই ছেড়তে থাকে। মাইশা জোরে জোরে চিৎকার করে ফেলে, শাহিদ আমাকে বাঁচাও, আমাকে এদের হাত থেকে বাঁচাও, এরা আমাকে শেষ করে ফেলবে। কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি তার চিৎকারে কোনো সাড়া দিতে পারি নাই, কারণ আমার গলায় ছুরি ছিল।
পরে যখন মাইশার সমস্ত কাপড় খুলে ফেলে তাকে ধর্ষণ করতে যাবে, তখন ওই ফেরেশতার মতো আমার ভাইটা এসে তাদের হাত থেকে আমার স্ত্রীকে বাঁচাই। তারপর যখন তার জামা খুলে আমার স্ত্রীকে পরিয়ে দিয়েছে, তখন হয়তো কেউ এটা ভিডিও করেছে আর বাকিটুকু এডিট করেছে। তার মানে আমার শুভ নির্দোষ? আচ্ছা, আপনার নাম কি, থাকেন কোথায়? সমস্ত কিছুই বলল। শোন বর্ষা, যে এই ভিডিওটা করেছে সে হয়তো চায় না তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকুক, তাই এরকম একটা ভিডিও বানিয়ে তোমাকে দিয়েছে যাতে তুমি ভুল বুঝে তাকে তাড়িয়ে দাও। শোনো বর্ষা, তোমাকে একটা কথা বলি, যদি তুমি কাউকে কোনো দিন মন থেকে ভালোবাসো তাহলে তার প্রতি অগাধ বিশ্বাস রাখবে, তার প্রতি কখনো বিন্দু পরিমাণ সন্দেহ রাখবে না। যদি এটা করো তাহলে আস্তে আস্তে তোমার সমস্ত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে। দেখো বর্ষা, যা ভুল করার করে ফেলেছ, এখন যদি শুভকে ভালোবেসে থাকো তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। ভাইয়া, আপু, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি আর তোমার গায়ে হাত তুলেছি। প্লিজ আপু, ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম, আর আমার ভাইটাকে ফিরিয়ে নিয়ে আমাদের কাছে আসবেন। আচ্ছা। এই বলে বর্ষা সেখান থেকে সোজা চলে আসে সজীবের কাছে। সজীব সেই সময় একা একা একটি গাছের নিচে বসেছিল। এই সজীব, তুমি এখানে একা কেন? তোমার বন্ধু কই? সজীব মাথা তুলে বর্ষাকে দেখে সামনে থেকে চলে যেতে লাগে। প্লিজ সজীব, আমার কথাটা শোনো, প্লিজ যেও না, আমি তোমার পায়ে ধরি। দেখো বর্ষা, আমার পা ছাড়ো। তোমাদের মতো অহংকারী মেয়ে আমি দেখতে চাই না। কি দোষ ছিল আমার বন্ধুর? তুমি তাকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। সে গরিব ছিল বলে। আমার ফেরেস্তার মতো বন্ধুটারে কত বড় একটা অপবাদ দিলে। তুমি তো ছোট থেকেই তার সাথে বড় হয়েছো, তবুও কি তুমি তার চরিত্র সম্পর্কে জানো নি? সেদিনও তো তুমি একসাথে সারা রাত শুভর সাথে ঘুমিয়েছিলে। যদি তার এমন চরিত্রই থাকতো তাহলে তোমাকে কিছু একটা করতে পারতো, আর কিছু করলেও তো তুমি না করতে পারতে না, কারণ তুমি তার ভালোবাসায় অন্ধ ছিলে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর শুভ কোথায় এটা বলো প্লিজ, আমি তার কাছে মাপ চাইবো। তুমি আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে এটা বললে দেখে আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু শুভর সাথে আমার কোনো যোগাযোগ নেই। সে কোথায় আছে আমি তা জানি না। বলো সজীব, শুভ কোথায় আছে? জানি না বর্ষা, সেদিন তুমি অপমান করার পর কোথায় যেন চলে গেছে, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আমাকে কিছু বলেও যায়নি। ঠিক তখনই সজীবের মোবাইলে ফোন আসে। সজীব ফোন পকেট থেকে বের করতেই বর্ষা তার কাছে ছো মেরে কেড়ে নিয়ে স্ক্রিনে দেখতে পায় শুভ নামটা ভেসে উঠেছে। বর্ষা ফোন রিসিভ করে কানে ধরে অপর পাশ থেকে, দোস্ত কেমন আছিস? আমি এখানে অনেক ভালো আছি রে। কেউ এখন আর আমাকে বর্ষার মতো ভুল বোঝে, কেউ আমাকে তাড়িয়ে দেয় না, আমাকে কেউ শাসনও করে না। এখন আমি বিন্দাস। দোস্ত কি হলো দোস্ত, কথা বলিস না কেন? আমি তোর সাথে দেখা করিনি দেখে আমার উপর রাগ করছোস? দোস্ত কথা বল। তুই তো জানোস বর্ষা সেদিন কি বলেছিল আমাকে, সেখানে থাকলে নাকি তার মরামুখ দেখতে হবে। আমি কিভাবে পারবো আমার কারণে আমার ভালোবাসার মানুষের মরামুখ দেখতে? দোস্ত তুই আমার সাথে কথা বল। বর্ষা না হয় না বুঝে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তুই বর্ষার মতো আমাকে জেনে বুঝে দূরে ঠেলে দিস না। তুই যদি তার মতোই হস তাহলে কিন্তু আমি মরে যাব। প্লিজ তুই আমার সাথে কথা বল প্লিজ। শুভ তো আর জানে না, সেটা জানলো ফোনে তার বন্ধু সজীব নয় অন্য কেউ ছিল। বর্ষা তখন ফোন কেটে দিয়ে কান্না করতে করতে বাড়ি চলে যায়। এদিকে শুভ তার বন্ধু সজীবের সাথে কথা না বলায় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে রেখে ভাবতে থাকে, শেষমেশ সজীবও আমার সাথে কথা বলল না, আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল। আমি আর কখনো তাদের নিকট ফোন দিব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় শুভ বলতেই পারে না। এদিকে সজীব একের পর এক শুভকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু শুভর কোনো ভ্রুক্ষেপ নেই। আর থাকবেই বা কিভাবে, সে তো মোবাইল সাইলেন্ট করেই ঘুমিয়ে গেছে। হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। এই সকাল সকাল আবার কে এলো আমার মহামূল্যবান ঘুমটা নষ্ট করতে? এদিকে কলিং বেল একের পর এক বেজেই চলেছে। শুভ বিরক্ত হয়ে দরজা খুলে অবাক, কেননা সামনে দাঁড়িয়ে ছিল বর্ষা। শুভ হা করে তার দিকে তাকিয়ে আছে। এভাবে কি তাকিয়ে থাকবা না ভিতরে যেতে দিবা? এমনিতে সারা রাত দাঁড়িয়ে আছি। বর্ষার কথায় শুভর হুঁশ আসলো। কি আপনি সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন মানে? আর আপনি এই চরিত্রহীন ধোঁকাবাজের বাড়িতে কি করে আসলেন? আর আপনি জানলেন বা কি করে আমি এখানে থাকি? বর্ষা শুভকে ধাক্কা মেরে রুমে ঢুকে পড়লো। কি হলো, কথা বলছেন না কেন? আমাকে দেখতে আসছেন বেঁচে আছি না মরে গেছি? আর আগেই বর্ষা চার ঠোঁট এক করে দেয়, প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। কুত্তা, আরেকবার মরার কথা বললে তোকে আমি খুন করব।
শুভ বর্ষার আচরণ দেখে অবাক, যে মেয়ে 2 দিন আগে অপমান করে তাড়িয়ে দিল আর আজ সে মেয়েকেরা তার বাড়িতে আসছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান, চরিত্রহীন ধোঁকাবাজ আবার আপনাকে কিছু করে ফেলতে পারে। শুভ প্লিজ তুমি এমন কথা বলো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আরে কি করছেন, পা ছাড়েন। আপনারা ভালো বড়লোক মানুষ, আপনাদের কখনো ভুল হয় নাকি? আমি তোমার পা ছাড়বো না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনেও তোমাকে ভুল বুঝবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি এক শর্তে। বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। আপনি এখন আমার সামনে থেকে চলে যাবেন আর কোনোদিন আমার সামনে আসবেন না। এমন কথা বলো না, তার চেয়ে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবু তোমার থেকে আমাকে পৃথক হতে বলো না। আমি শুধু তোমার জন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি, প্লিজ শুভ আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও। সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি ওই মেয়েকে আমার জীবনসঙ্গী করতে পারবো না। যে মেয়ে কোনো জিনিস ছাড়াই বাছাই না করে এমনিতেই কাউকে অপবাদ দেয়, ভুল বুঝে দূরে ঠেলে দেয়। আমি আর কখনো ভুল বুঝবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমি কখনোই আপনাকে মেনে নিতে পারবো না। আপনার উপর সমস্ত ভালোবাসা সেদিনই শেষ হয়ে গেছে, আপনি এখান থেকে চলে যান। আমি না বুঝি সেদিন তোমাকে অপমান করেছি, মেরেছি, তুমি তো একটিবার বলতে পারতে যে তুমি কিছুই করনি, এগুলো তোমার বাবার সাজানো নাটক। সেদিন কি আমাকে কোনো কথা বলার সুযোগ দিয়েছিলেন? আর আমি তো এখন পর্যন্ত এটাও জানি না যে ওই দিন আমার সাথে এমন ব্যবহার করার কারণ কি। তোমার আর আমার সেটা জানার প্রয়োজন নেই, এটা বলো তুমি আমাকে বারবার আপনি আপনি করে বলছো কেন? দেখেন, চরিত্রহীন ধোঁকাবাজ হতে পারি, বাট বড় লোকদের সম্মান দিয়ে কথা বলতে শিখেছি। তুমি যদি আমাকে ক্ষমা করতে নাই পারো তো আমাকে মেরে ফেলো, তবু আমার সাথে এমন ব্যবহার করবে না। শুভ তখন বর্ষাকে নিচ থেকে তুলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বিশ্বাস করো তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু তোমাকে কখনো আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমার যোগ্য নই। বর্ষা, তোমরা অনেক ধনী মানুষ, তোমাদের অনেক বাড়ি গাড়ি আছে, ছোটবেলা থেকেই তুমি ভালো খাবার খেয়ে বড় হয়েছো। আমি না পারবো না তোমাকে দামি কোনো গাড়িতে চড়াতে, না পারবো তোমাকে ভালো কিছু খাওয়াতে। বর্ষা, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। কুত্তা, তুই এই কথা বলছিস কেন? যখন আমাকে ভালোবাসতি তখন এই কথা মনে ছিল না? তখন তোমাদের বাড়িতে থাকতে থাকতে ভুলেই গেছিলাম যে আমি এতিম, আমার কিছুই নেই। এখন বুঝতে পারছি, তাই তোমাকেই বলছি তুমি চলে যাও, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। তোমার থেকে ভালো ছেলে আমার লাগবে না, আমার তোমাকে হলেই চলবে। পাগলামি করো না, আমি কখনো তোমাকে সুখে রাখতে পারবো না। তুমি কি আমাকে একটু ভালোবাসা আর দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে না? এটাও যদি তুমি আমাকে দিতে না পারো তাহলে আমি তোমার থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। আজকের পর থেকে তুমি আমাকে আর খুঁজে পাবে না। এই বলে বর্ষা চলে যেতে লাগলো। তখনই শুভ তার হাতে হ্যাচকা টান দিয়ে বর্ষাকে বুকের সাথে জড়িয়ে নিল। বর্ষা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে আটকালে কেন? আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে সুখে রাখতে পারবে না। পাগলি, তোর সুখের জন্যই শুভ তার জীবনটাও বিলীন করতে পারে। তুমি এমন কথা বলো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তখন শুভ বর্ষার কপালে একটা চুমু দিয়ে আবার বুকের সাথে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর, চলো আমরা বিয়ে করি। কি? তোমার মতো পেতনিকে বিয়ে করব? আমি পারবো না। কি? আমি পেতনি? তবে রে দাঁড়া, আজ তোর খবর আছে। এই বলে শুভকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় বর্ষা। তার বুকের উপর উঠে কিল আর ঘুষি একাধারে মারতে থাকে। বলে, আরো বলবে আমি পেতনি? কিন্তু শুভ আর কথা বলে না, তার চোখ আর খুলল না। বর্ষা ভয় পেয়েই যায়। এই শুভ, তোমার কি হলো? প্লিজ চোখ খোলো, আমি তোমাকে আর কখনো মারবো না, প্লিজ চোখ খোলো। তবুও শুভ চোখ খুলল না। বর্ষা কান্না করে শুভকে ধাক্কাচ্ছে আর বলছে, তুমি চোখ খুলো প্লিজ শুভ, চোখ খুলো। শুভ তখন চোখ খুলে হেসে দেয়। তুমি এরকম ভীতু? বর্ষা তাকে হাসা অবস্থায় দেখে বর্ষা তার বুক থেকে উঠে চলে যেতে লাগে। শুভ বুঝে যায় তার ফজলামিটা একটু বেশি হয়ে গেছে, বর্ষা তার উপর রাগ করেছে। তখন শুভ বর্ষার হাত ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। বর্ষা তখন ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আমাকে তোমার কষ্ট দিতে অনেক ভালো লাগে, তাই না? তোমার যত ইচ্ছা আমার কষ্ট দিও। সরি, আর কখনো ওরকম করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আগে আমাকে বিয়ে করো তারপর। আচ্ছা চলো, তোমাকে আগে বিয়ে করব, তারপর তোমাকে দেখে নিব তুমি আমার জ্বালাতন কতটুকু নিতে পারো। একটা হাসি দিয়ে আমিও দেখবো তুমি কতটুকু পারো। এই বলে তারা কাজী অফিসের দিকে গেল। আর এদিকে বর্ষার বাবা, কিরে মা, 10টা বেজে গেল, এখন পর্যন্ত ঘুম থেকে উঠলি না? ওঠ মা, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি।
এই বলে দরজায় হালকা হালকা ধাক্কার সাথে দরজা খুলে যায়। বর্ষার বাবা ভিতরে তাকিয়ে চমকে ওঠে, কারণ বিছানার সমস্ত কিছু সুন্দর করে গোছানো দেখতে পায়। পরে ভিতরে ঢুকে বর্ষাকে এদিক ওদিক খুঁজতে লাগে। তখনই একটা চিঠি পায়। চলুন দেখে আসি কি লেখা আছে। বর্ষার বাবা চিঠি খুলে পড়তে শুরু করলো। বাবা, তুমি কি মনে করেছো আমাকে ছোট থেকে অনেক আদর যত্নে বড় করেছো? আমার চাওয়া কোনো জিনিস তুমি অপূর্ণ রাখোনি, কিন্তু আমি তেমন তোমার আদর পাইনি। সারাদিন তুমি অফিসের কাজেই ব্যস্ত থাকতে, আমাকে সময় দিতে না। তাই আমি আমার খেলার সাথী হিসেবে শুভকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি। জানো বাবা, তার সাথে চলাফেরা করতে করতে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর এটা তুমি জেনে একটা ষড়যন্ত্র করে আমার থেকে শুভকে সরিয়ে দিলে। জানো, ওই দিন আমি কত কষ্ট পেয়েছিলাম। শুভ আমাকে ধোঁকা দিল, কিন্তু বাবা, যখন আমি জানতে পারলাম এতে শুভর কোনো দোষ নেই, শুভ গরিব বলে তুমি তাকে মেনে নিতে পারবে না, আর আমি তোমার কাছে আবদার করলেও তুমি না করতে পারবে না, তাই তাকে আমি আবদার করার আগেই তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে। বাবা, তুমি তোমার টাকাটাই বুঝলা, আমার সুখটা কোথায় তা তুমি বুঝলে না, তাই তোমাকে তোমার টাকার কাছেই রেখে গেলাম, আর আমি আমার সুখের কাছেই চলে গেলাম। আরেকটা কথা বাবা, তুমি শুনে রাখো, যদি তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে খোঁজো তাহলে কিন্তু এই বাড়িতে আমার লাশ আসবে। ইতি, তোমার হতভাগা মেয়ে। বর্ষার বাবা চিঠিটা পড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি এটা কি করলাম? তারপর শুভ আর বর্ষা কাজী অফিসে গিয়ে বিয়ের সমস্ত নিয়ম মেনে তারা বিয়ে করে বাড়িতে চলে আসে। বর্ষা কিছুক্ষণ পর বড় করে শুভর হাতে একটা বাজারের করা লিস্ট দিয়ে দেয়। যাও, এগুলো বাজার থেকে নিয়ে আসো, আমরা আমাদের বাসর ঘর নিজে সাজাবো। প্রথম দিনে এত বড় বাস দিলা, থুকু লিস্ট দিলা। তুমি না বললা আমাকে বিয়ে করে দেখে নিবা, তাই সামান্য কিছু কিনতে দিলাম। এটা সামান্য হলে বেশি কোনটা হবে? নিয়ে আসবো বেশিটা। না, আর লাগবো না। এই শোনো না। বলো। ওই দেখো, একটা পাখি কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে। বর্ষা ওই দিকে তাকাতেই শুভ বর্ষার গালে একটা কিস করে দৌড়ে চলে যায়। পরে শুভ সমস্ত কিছু বাজার করে নিয়ে আসে। তারপর তারা নিজেরাই তাদের বাসরঘর সাজাতে থাকে। সন্ধ্যার সময় তাদের বাসরঘর সাজানো শেষ হয়। যাও, ফ্রেশ হয়ে আসো। চলো একসাথে ফ্রেশ হবো। বর্ষা আর না করলো না পারে, তারা একসাথে ফ্রেশ হয়ে আসলো। তুমি আমাকে তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। না, আজ তুমি তোমার মতো করে সাজবে। দেখি আমার সোনা বউটা কত সুন্দর করে সাজতে পারে। আচ্ছা, কিন্তু এরপর থেকে তুমি আমাকে সাজিয়ে দিবা। আচ্ছা, দেব। এখন বাহিরে যাও, কিছুক্ষণ পরেই পাঞ্জাবিটা পরে আসবে। শুভ বাইরে চলে গেল। বর্ষার সাজতে সাজতে 9টা বেজে গেল। পরে বর্ষা নতুন বইয়ের মতো খাটের উপর ঘোমটা দিয়ে শুভর ফোনে একটা মেসেজ করলো, এখন আসতে পারো। শুভ মেসেজ পেয়ে রুমে আসলো। তখন বর্ষা শুভকে সালাম করলো। যাও, অজু করে আসো, আগে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আমার অজু আছে। তাহলে চলো। পরে তারা দুইজন 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর বর্ষা খাটে ঘোমটা দিয়ে বসে পড়ে। শুভ তার পাশে বসে ঘোমটা সরাতেই অবাক। আমার বউ কোথায় গেল? আপনি কে? কি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বর্ষা, তোমার বউ। তুমি আজ এত সুন্দর করে সেজেছো, আমি তোমাকে চিনতেই পারছি না। আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম। ওটা ছিল প্রেমিকার প্রেমে, এটাও আর আমার সুন্দরী বউয়ের প্রেমে। ধুর পাগল। এই বলে শুভকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর শুভ, আজ তো একটা সত্যি কথা বলবা? আচ্ছা বলো। আমি এখানে আসছি তুমি কেমনে জানলা? গতকাল যখন তুমি সজীবকে ফোন দিয়েছিলে তখন আমি তোমার খোঁজ করার জন্য সজীবের কাছে এসেছিলাম, আর তখনই তুমি ফোন করো, আর আমি সজীবের ফোন থেকে আমি তোমার কানে ধরে তোমার কথা শুনি। তারপর আমি তোমার নাম্বারের লোকেশন বের করতে রাতে চলে আসি। তার মানে সজীব আমার প্রতি রাগ করে নাই? রাগ করবে কেন? তখনই শুভ সজীবের কাছে ফোন দেয়। ওপাশ থেকে, বলেন কি বলবেন? সরি দোস্ত, রাগ করিস না, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা বাবা, ক্ষমা করলাম। এবার বল কি জন্য ফোন দিয়েছিস? দোস্ত, আমি বিয়ে করে ফেলেছি। কি বলছো সেগুলা? তোর মাথা ঠিক আছে? কি বলছো সেগুলা? তোর মাথা ঠিক আছে? গতকাল বর্ষা আমার কাছে এসে অনেক কান্নাকাটি করছে। তোকে ভুলবো যে এখন যদি সে জানে তুই বিয়ে করছিস তাহলে সে তো আত্মহত্যা করবে। তখন বর্ষা শুভর হাত থেকে ফোন কেড়ে নিয়ে, আমি আত্মহত্যা করব না, আমি এখানে আছি, শুভ আমাকে বিয়ে করেছে। আমাকে একটুও বলবি না? যা, তোদের সাথে কথা নাই। রাগ কর, সমস্যা নাই। আমার সন্তান হলে তোর সন্তানের সাথে বিয়ে দিয়ে তোর রাগ ভাঙাবো, কেমন? রাখি, এখন বাসর করব। কুত্তা তোরে। শুভ ফোন কেটে দিয়ে বর্ষার দিকে যেতে থাকে।
ওয়েট ওয়েট, তুমি কোথায় আসতেছো? তোমাকে আদর করব। তার হচ্ছে না। কেন? আগে তোমার শাস্তি পেতে হবে। কি জন্য? আমি তোমার বউ, যখন তোমার ইচ্ছা আমাকে আদর করবা, কিন্তু তখন তুমি আমাকে চোরের মতো কিস করলে কেন? তার জন্য। তাহলে আমার শাস্তি কি? তুমি আমার ঠোঁটে লম্বা একটা লিপ কিস করবা, তারপর। শুভ তারপর কি করতে করতে 4 ঠোঁট এক করে দেয়। শুভ প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগে। আরো লম্বা দিতে হবে? যা দুষ্টু। এই বলে শুভর বুকে মুখ লুকালো। এই শুভ, শোনো না। বলো। আমার তোমার মতো একটা কিউট বাচ্চা লাগবে। কি? তুমি তো নিজেই এখন বাচ্চা। আমি কিছু বুঝি না, ব্যাস আমার একটা বাচ্চা লাগবে তো লাগবেই। আচ্ছা, তোমার রাগ করতে হবে না, আমি এখনই দিচ্ছি, তুমি বাতি বন্ধ করো। পরে বাতি বন্ধ করে ভালোবাসার অথর সাগরে ডুব দেয়। 7 বছর পর। আব্বু আব্বু, তুমি আমাকে মার্কেট করে দিবা না? সামনে তো 14ই ফেব্রুয়ারি। আচ্ছা বাবা, তোমার আম্মুকে রেডি হতে বলো। পরে আদনান গিয়ে বর্ষাকে বলল, আম্মু, পাপ্পা তোমাকে তো রেডি হতে বলল, আমাকে মার্কেট করে দিবে। তারপর তারা 3 জনে গেল শপিং করতে। শপিং শেষ করে আসতেই পিছন থেকে কে যেন বলে উঠল, বর্ষা মা দাঁড়া। বর্ষা পিছনে তাকিয়ে অবাক, কেননা সেই লোকটি আর কেউ না, বর্ষার বাবা। বর্ষা তা দেখে অভিমানের কারণে, এই শুভ, তাড়াতাড়ি এখান থেকে চলো। এই বলে পা জোরে ফেলে পা ফেলতে লাগলো বর্ষা। মারে, তোর আমার প্রতি এত অভিমান, এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে। আমি না হয় একটা অন্যায় করেছি, তাই বলে তোর বুড়ো বাপটাকে এত কষ্ট দিবি? আমি যেদিন তোর সিটিটা পেয়েছিলাম সেদিনই আমার বুঝে আসছে, মা, টাকায় সব কিছু হয় না। আমার এত টাকা থাকতেও তোকে এই 7 বছর ধরে একা একাই খুঁজে বেড়াচ্ছি। মা, তুই যে না করেছিলি আমার ক্ষমতা দিয়ে যেন তোকে না খুঁজি, ক্ষমতা দিয়ে তোকে খুঁজলে নাকি তোর লাশ আমার বাড়িতে আসবে। আমি কিভাবে পারবো বাবা হয়ে সন্তানের লাশ দেখতে? মারে, তোর এই বুড়ো বাপটা তো 2 দিন পরেই মারা যাবে, আমাকে ক্ষমা করে দিয়ে বুকে আয় মা। তখন বর্ষা কান্না করে বর্ষার বাবাকে জড়িয়ে ধরে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোকে কাছে পেয়েছি, আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। এই বলে বর্ষার কপালে একটা চুমা দেয়। শুভ বাবা, তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবা? আমাকে ক্ষমা করবা না? পরে শুভ বর্ষার বাবাকে জড়িয়ে ধরে। তখনই আদনান, আম্মু, তুমি কাকে জড়িয়ে ধরছো? আমাকে রেখে আমি কিন্তু চলে যাব। বাবা, এটা কি আমার নানা ভাই? বর্ষার বাবা তখন আদনানকে কলে নেয়। নানা ভাই, তুমি রাগ করে কোথায় যাবা? আমি তোমাকে কোথাও যেতে দেব না। না না, তুমি পচা, আমাকে একদিনও দেখতে আসোনি। এই যে কান ধরছি, আর কখনো ভুল করব না, আমাকে ক্ষমা করে দাও। আদনান খিলখিল করে হেসে উঠল। চল মা, বাড়িতে যাই, তোকে ছাড়া বাড়িটা একদমই খালি খালি লাগে। পরে তারা বাড়িতে চলে গেল। এখন আর তাদের মাঝে কোনো কষ্টই রইল না, হাসি খুশি তাদের দিন কাটতে লাগলো। আপনারা কি শুধু গল্প পড়তে জানেন, লাইক কমেন্ট করতে জানেন না? প্লিজ সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করুন।